এরকম একটি মহতী উদ্যোগ, যে উদ্যোগ অত্যন্ত সময়োচিত এবং দীর্ঘ এবং গভীর পর্যালোচনা দাবি করে। বাংলা ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষা হিসেবে সম্মান লাভ করেছে। এই যে সম্মান লাভ, এই যে শিরোপা, এটি বাংলা ভাষা বহু আগে থেকেই দাবিদার ছিল। আমরা জানি সারা পৃথিবীতে 237 মিলিয়ন মানুষ প্রতিদিনের জীবনে এই ভাষাকে ব্যবহার করে থাকেন। বাঙালি জাতি এক অতি সমৃদ্ধ জাতি। প্রাক বৈদিক যুগে, এখন আমরা বিভিন্ন প্রত্নখনন এবং তাদের থেকে প্রাপ্ত নিদর্শন থেকে নিশ্চিত হয়েছি যে এর উদ্ভব প্রাক বৈদিক যুগে, এবং এটি একটি অত্যন্ত উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে এটি পরিচিত ছিল। এবং এত সমৃদ্ধ যে মহাভারতের যুগেও এই বাঙালি জাতি সম্পর্কে সেখানে উল্লেখ আছে। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বঙ্গাধিপতি উপস্থিত ছিলেন। চন্দ্রসেন, রাজা চন্দ্রসেন। এই বাঙালি জাতি তারা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে যোগদান করেছিলেন। মানে এরকম একটি সমৃদ্ধ জাতি। ভীষ্ম পর্বেও আমরা পাচ্ছি যে এখানকার যে বঙ্গাধিপতি, তার 10,000 কুঞ্জর ছিল, মানে হাতি ছিল। যদিও গ্রিকদের লেখাতে আমরা পাচ্ছি, গ্রিকরা যখন আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করলেন, তখন যে বঙ্গের যে রাজা, তার 5,000 বৃহৎ রণহস্তির কথা বলা হচ্ছে, বিরাট সৈন্য। সামান্য প্রান্তিক রাজা পুরুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নাস্তানুবোধ হয়েছিলেন আলেকজান্ডার। যদিও বলা হয় পুরু পরাজিত হয়েছিলেন, এটিও একটা সন্দেহের বিষয়। এ নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। আলেকজান্ডার সন্ধি করার লোক ছিলেন না। পারস্য দখল করে কি নির্মম নৃশংস তার পরিচয় দিয়েছিলেন, যারা ইতিহাসের ছাত্র তারা জানি। কিন্তু তিনি সেখানে সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। তো এরকম একটি সমৃদ্ধ শক্তিশালী জাতি ছিল এই বাঙালি জাতি। গ্রিকদের লেখা থেকে পাই যে ভারতবর্ষে বিভিন্ন জাতি ছিল, সেই জাতির মধ্যে সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধতম জাতি ছিল এই বাঙালি। এটা শুনলে অবাক হয়ে যাবেন। আলেকজান্ডার শেষ পর্যন্ত যে ভারতবর্ষের পুরুর সঙ্গে যুদ্ধের পরে আর অগ্রসর হননি, তার অন্যতম কারণ ছিল এই বঙ্গদেশ। বিরাট সৈন্য সংখ্যা, 5,000 সৈন্য নিয়ে তখনকার বঙ্গাধিপতি ইনি বিচরণ করতেন, বিরাট পদাতিক সৈন্য নিয়ে। ভয়ে তারা পালিয়ে গেছিলেন।
তো এটা ভেবে দেখতে হবে যে কি সৌর্যময়, কি সমৃদ্ধির চরম শিখলে ছিল একদা এই বাঙালি জাতি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি বিভিন্ন গবেষণা করে সুনিশ্চিত হয়েছেন যে মহারাজ নন্দ তিনি কিন্তু বাঙালি ছিলেন, বলছেন শূদ্র বাঙালি। এই বিষয়গুলো কিন্তু এই যে আমি ইতিহাসের প্রেক্ষাপট বলছি এর কারণ হলো, তো এই যে বাঙালি, যে প্রসঙ্গ তো বলিনি, সমস্ত গ্রিক এবং রোমান যে ইতিহাসকার তাদের লেখাতে যে গঙ্গারিডির কথা বলা আছে, সে গঙ্গারিডি কিন্তু এই বাংলা, যদিও পশ্চিম বাংলা নয়, বৃহত্তর বাংলা, এবং এটা ছিল গঙ্গার যে দুটি শাখা নদী পদ্মা এবং ভাগীরথী এর মধ্যবর্তী অঞ্চলে যারা বসবাস করতেন। টলেমির লেখাতে, প্লিনির লেখাতে, ইন্ডিকাতে আমরা পাচ্ছি এগুলো। এই দুর্ধর্ষ বাঙালি জাতি, আজকে বাঙালি জাতিকে দেখলে মনে হয় এদের ইতিহাস নেই, মনে হয় এর একটা অনিকেত ছিন্নমূল জাতি। বর্তমান যে নৈতিক অবক্ষয়ের জায়গায় বা সমস্ত রকমের দেউলিয়াপনায় যে আমরা এসে দাঁড়িয়েছি, তার কারণ আর কিছু নয়, তার কারণ হচ্ছে এই যে আমরা একটি ঐতিহ্য বিস্মৃত, ইতিহাস বিস্মৃত জাতিতে পরিণত হয়েছি। তার বহুবিধ কারণ আছে, সে কারণে আমি যাচ্ছি না। তবুও বাঙালির এই যে রণদুর্মদ, ক্ষাত্র তেজ, এর কিঞ্চিত পরিচয় আমরা পেয়েছি স্বাধীনতা যুদ্ধে অগ্নিযুগের বাঙালিদের ক্ষেত্রে। সুভাষচন্দ্র বসু যার প্রতিমূর্তি ছিলেন। তো এই যে আমি ইতিহাসের কথা বললাম, আচ্ছা এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। ইন্ডিকাতে পাচ্ছি আমরা মেগাস্তিনিসের, যার মূল বই তো পাই না আমরা, তার থেকে যে বেরিয়েছে তাকে কেন্দ্র করে যে বই লেখা সেগুলোতে পাচ্ছি যে সেই সময় এই গঙ্গারিডির যিনি রাজা ছিলেন তার শাসন ব্যবস্থা অসাধারণ ছিল, বহু বিভাগ ছিল, অথচ কোনো লিখিত কিন্তু কিছু আমরা পাই না। লিখিত বর্তমানে কোনো লিখিত পুস্তক বা সেই সময়কার লিখিত পুস্তক আমরা পাই না, কোনো হয়তো স্ক্রিপ্ট ছিল না মৌখিকভাবে। তো এরকম সমৃদ্ধ যে জাতি, সমস্ত অর্থে তাদের ভাষাও যে সমৃদ্ধ ছিল এ বিষয়ে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। তো আমরা যদিও চর্যাপদকে বলছি যে প্রথম বাংলা ভাষার নিদর্শন, হ্যাঁ প্রাপ্ত নিদর্শন, কিন্তু নিশ্চিত তা নয়। এখনকার যে গবেষণা এই তারিখটাকে আরও পিছিয়ে নিয়ে যায়, বহু বছর আগে পিছিয়ে নিয়ে যায়। মহাস্থানগড়ে যে লিপি পাওয়া গেছে সে লিপি প্রাকৃতে লেখা। শুশুনিয়াতে চন্দ্রবর্মার যে তাম্রলিপি, পাহাড়ের গায়ে লিপি পাওয়া গেছে সেটা সংস্কৃতে লেখা। তো আমরা মোটামুটি জানি যে সংস্কৃত, পরে পালি প্রাকৃত, অপভ্রংশ, তারপরে বাংলা ইত্যাদি ভাষাগুলো। কিন্তু এখনকার গবেষণা আরও অন্য কথা বলছে, তো সে প্রসঙ্গে আমরা যাব না, সেটি অন্য বিষয়, ভাষাতাত্ত্বিক আলোচনা, তাতে আমি যাব না। তো অনেকে মনে করছেন যে এই বাংলা ভাষা ঠিক রিভার্স গেছে, আমরা যেভাবে ভাবছি ওরকম নয়। এই বাংলার আদি অধিবাসী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বই আছে, বইটির নাম কিরাত জনকৃতি। এশিয়াটিক সোসাইটি থেকে বইটি প্রকাশ হয়েছিল, কিরাত জনকৃতি। সে বই পড়া দরকার আমাদের। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এশিয়াটিক সোসাইটির
যিনি ফাউন্ডার উইলিয়াম জোন্স, তিনি এখানকার ভারতবর্ষের, বিশেষ করে এশিয়ার সমস্ত যে জ্ঞানের যে আকর গ্রন্থ, পৃথিবীর বাতিঘর ছিল, তো এই ভারতবর্ষ ছিল পৃথিবীর বাতিঘর, হাউস অফ উইজডম, যেটা পরবর্তীকালে আমরা আরব দেশে দেখেছি। এই বাঙালিরা বাণিজ্য করতে যেত ক্রিটে, ক্রিট দ্বীপে, যাকে আমরা সভ্যতার উৎস বলি, যদিও বিষয়গুলো পাল্টে যাচ্ছে। এডওয়ার্ড পোকক লিখছেন ক্রিটকে, গ্রিসকে নয়। তিনি বলছেন যে সমগ্র পৃথিবীর যে সিভিলাইজেশন তার মাদার হচ্ছে ইন্ডিয়া, এবং বাঙালির বিরাট অবদান। এরা ট্রান্স হিমালয়ান, হিমালয় দিয়ে এরা পুরো সুমের, মিশর হয়ে ভূমধ্যসাগর অঞ্চলে গেছেন, গ্রীসে, সেখান থেকে ছড়িয়ে পড়েছেন। আবার রিভার্স মাইগ্রেশন হচ্ছে, তারা ব্যাক করছেন, যাদের আমরা পরবর্তীকালে এরিয়ান বলছি। এদের গবেষণা চলছে, ভাষাতাত্ত্বিক গবেষণা, জেনেটিক গবেষণা, জেনেটিক ম্যাপিং হচ্ছে। তো এরকম একটি সভ্যতার ভাষা নিশ্চয়ই খুব খুব দৃঢ় জায়গার উপর দাঁড়িয়েছিল, যদিও আমাদের সেই স্ক্রিপ্ট না থাকার ফলে সেই জিনিসটা কী ছিল আমরা বলতে পারি না। যদিও আমরা মনে করি যে মুন্ডারি ভাষা, কোল, ভিল, সাঁওতাল এরাই এখানকার আদি ব্যাপারটা ছিল। এই কিরাত খুব উন্নত সম্প্রদায়। যাক, সেই ইতিহাসে আমি যাচ্ছি না, সেটা অনেক বড় কথা। আমার বক্তব্য হলো এই যে তার মানে এই বাংলা ভাষাকে আমাদের বুঝতে হবে, বাঙালি জাতিকে বুঝতে হবে। ইতিহাস বোধ না থাকলে সেই জাতি বাঁচতে পারে না, সেই জাতির ভাষাও বাঁচতে পারে না। ভাষা হচ্ছে তার ভাবনার প্রতীক। মেকলে এবং মেকলের পুত্ররা আমাদের ভুলিয়ে দিয়েছে বিষয়। মেকলে এবং মেকলের পুত্ররা দে হ্যাভ বিন সাকসেসফুল। তারা আমাদের প্রাচীন ঐতিহ্যকে পুরো ভুলিয়ে দিয়েছে। তো আমাদের এখন এই জায়গাটাকে পেতে হবে। আমরা খুব ভাগ্যবান যে এখন গবেষণার ফলে আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষ, এই যে ভাষাটি কত প্রাচীন। যে চাইনিজ সংস্কৃত ডিকশনারি অভিধান, তাতে 52টি শব্দ পাওয়া যাচ্ছে, একবারে বাংলা, একেবারে বাংলা। কী করে সম্ভব হলো? এই কী করে সম্ভব হলো? এই ম্যাপিং করা খুব মুশকিল। কী করে? আমরা দেখব যে আমরা যদি এরকম একটি হাইপোথিসিস নিই, যেটা গবেষণা চলছে, যে এই বাঙালি জাতির এই যে এরা হিমালয়ের দিয়ে ওরা এসব জায়গায় গেছেন, বাইরে বহির্বিশ্বে গেছেন। পরবর্তীকালে বাংলা মায়ানমার চরের দিয়ে উপর দিয়ে আসছেন, বার্মা হয়ে টিবেট থেকে চায়না। তো এই রুটটা ম্যাপিং চলছে, জেনেটিক ম্যাপিং, পুরাতাত্ত্বিক ম্যাপিং, সাংস্কৃতিক সাহিত্যিক ম্যাপিং চলছে। তবে গিয়ে আমরা ধরতে পারবো যে কী করে ওখানে ভাষাটা থাকবে। চীনা ভাষার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, সে কিছুই বুঝতে পারি না আমরা, কী করে গেল 50-52টি শব্দ। তো এরকম একটা জায়গায় আমরা আছি। আমাদের ইতিহাস চর্চা দরকার, ভাষা চর্চা দরকার, এবং বাংলা ভাষা আন্তর্জাতিক মানের একটা জায়গা। তো সেখানে আমরা কিভাবে দাঁড়াতে পারি এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তার সম্ভাবনা কোথায়, তার ভবিষ্যৎ কী, আজকের এই আলোচনার মুখ্য বিষয় আমাদের এটা হবে। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলার 2টি প্রকাশনা সংস্থার কর্ণধার, রাতুল বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার, আনন্দ পাবলিশার্স, অপু, যাকে অপু নামে চিনি, শুভঙ্কর, তাই তো, শুভঙ্কর দে, সে আছে দেশ পাবলিশার্স থেকে। এরা তো মানে ডন বলবো না, মানে প্রকাশনার জগতে এরাই হচ্ছে স্টলওয়ার্ডস। তো তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন যে এই যে ঘোষণা হলো, এই যে বাংলা ভাষার কপালে শিরোপাটি জিতল, এরপরে তারা কি ভাবছেন, কি অবস্থায় ছিল, কি অবস্থায় আছে, আমরা কি করে আরও সেটাকে আরও বাড়াতে পারি, ভবিষ্যৎটাকে কি করে আরও উজ্জ্বলতর করতে পারি, তাদের বর্তমানের প্রেক্ষা থেকে দাঁড়িয়ে, অতীতের অভিজ্ঞতা থেকে তারা কি আমাদের দৃষ্টি দিচ্ছেন,
সেই দৃষ্টিটা আমাদের কাজে লাগবে। সঙ্গে উপস্থিত আছেন আমাদের সময়কার দুজন খুব উজ্জ্বল সাহিত্য জগতের নক্ষত্র, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার পরিচিতি আপনারা পেয়েছেন। সে বিনায়ক বড় কবি, কথাসাহিত্যিক এবং খুব চিন্তক। আনন্দবাজার খুললেই প্রায়শই তার লেখা দেখতে পাবেন, ব্রেন স্টর্মিং, স্টিমুলেটিং, ইগনাইটিং সমস্ত লেখাগুলো। আমরা তমালকে পাবো, তমাল বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উচ্চমানের একজন কথাসাহিত্যিক, চিন্তক, অসাধারণ চিন্তক। তো এদের মুখ থেকে আমরা শুনবো। প্রকাশকরা আছেন, মুখোমুখি লেখক, কবি এবং প্রকাশক দুজন আছেন। আমরা মুখোমুখি এদের কাছ থেকে আমরা কথা শুনবো। আমি প্রথমে বিনায়ককে বলবো, বিনায়ক তুমি প্রথমে বলো ভাই, যে তোমার, না ঠিক আছে, আমি এক একজন পর 1 to 1 আমরা করব, মানে সেই ভাবছি আর কি। দাদা তুমি শেষে এসেছো, এই জন্য তোমার লাস্ট কাম ফার্স্ট সার্ভড, তাই না? তা তো তুমি বলো এখন কিভাবে, তুমি কি মনে করছো? হ্যাঁ, মনে হয় সময় আছে, বলো না। না, আমার মনে হয় আমাদের, হ্যাঁ ঠিক আছে। কটা বাজে? কটা বাজে ও আগে, মানে 1 ঘন্টা সময়ে পারবে না। ঠিক আছে, গোন স্টার্ট। ও এরপরে কি আবার একটা ও ঠিক আছে, ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এসো তুমি, এসো। ঠিক আছে, ঠিক আছে।